আসসালামু আলাইকুম। আজকে আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 9 এর ক্লাস 3 স্টার্ট হতে যাচ্ছে। তো আপনারা যারা জয়েন করেছেন কাইন্ডলি একটু ওয়েট করবেন। আমরা আমাদের স্লাইডটা ওপেন করে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। ওকে, তো আমরা আজকে ক্লাসে যে স্লাইডটা ইউজ করব সেটা অলরেডি আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করে দিয়েছি। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। তো 3 নাম্বার ক্লাসের এখানে এই জায়গাটাতে আপনাদের রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন। আর এখন পর্যন্ত ব্যাচ 8 এর রেকর্ডটা আছে। আপনাদের ক্লাসটা শেষ হলে এখানে ব্যাচ আপনাদের ক্লাসটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আজকের ক্লাসের জন্য আমরা যে স্লাইডটা ইউজ করব সেটা আপনারা এই ক্লাসের নিচে লেকচার স্লাইড নামে একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করলে লেকচার স্লাইডটা ওপেন হয়ে যাবে। এবং আজকের ক্লাস থেকে যে প্র্যাকটিস প্রবলেমটা থাকবে সেই প্র্যাকটিস প্রবলেমটাও এই জায়গাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা যদি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করবেন যে কোড উইথ হৃদয় সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ, এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা একদম ফার্স্টের যে লিংকটা আসবে সেই লিংকটাতে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে লিংকটা পাঠাচ্ছি গ্রুপে। তো এই ওয়েবসাইটটা একটু কাইন্ডলি আপনারা সেভ করে রাখবেন। ওকে, তো আমাদের আজকের ক্লাসের টপিক গুলো আমরা স্টার্ট করার আগে আজকে যারা একটু নতুন জয়েন করেছে তাদের সাথে আমরা কিছুক্ষণ কথা বলে নিব। যেমন আজকে আসলে নতুন জয়েন করেছে এবং নাফিস নতুন জয়েন করেছে। তো আসলে আমরা আজকে ক্লাস 3 স্টার্ট করব এবং ক্লাস 3 তে আমরা ক্লাস 2 পর্যন্ত ইন্টিজার ডেটা টাইপ এই জিনিসপত্রগুলো শেষ করেছি। আমি যদি একটা আউটলাইনটা ওপেন করি আপনাকে দেখাতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোন পর্যন্ত শেষ করেছি এবং আপনি এই টপিকগুলো আপনার জানা আছে কিনা। মানে আমি জাস্ট ভেরিফাই করার চেষ্টা করতেছি যে আপনি এই ক্লাসে কন্টিনিউ করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, সেটা জাস্ট ভেরিফাই করার জন্য। তো আমরা ক্লাস 2 পর্যন্ত কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, দেন ফ্লোট ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ, দেন অ্যারিথমেটিক অপারেটরস, এই টপিকগুলো শিখেছি। আপনি কি এই টপিকগুলো আগে থেকে জানেন? জি ভাইয়া। ওকে, যদি আপনি টপিকগুলো জেনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা আপনি আমাদের সাথে ক্লাস 3 স্টার্ট করতে পারবেন। এবং ক্লাসের শেষে আমি আপনাকে বলে দিব যে প্র্যাকটিস প্রবলেম 0 এবং প্র্যাকটিস প্রবলেম 1টা আপনি কিভাবে সাবমিট করবেন, জাস্ট এতটুকু। আর আপনার ওয়ান কম্পাইলারে কি কোনো অ্যাকাউন্ট আছে এই ওয়েবসাইটটাতে, onecompiler.com? না ভাই, অ্যাকাউন্ট নেই। আমি এখন খোলা ট্রাই করতেছি। ওকে, আপনি কি ল্যাপটপ দিয়ে জয়েন করেছেন আর মোবাইল? ভাইয়া আমি ফোন দিয়ে জয়েন করেছি, বাট আমি এখন পিসি তো ওপেন করে পিসিতে হ্যাঁ, খোলার আপনি চেষ্টা কাইন্ডলি করতেছি এখন। একটু পিসি থেকে জয়েন করেন যাতে করে আপনি অ্যাকাউন্টটা ভালো কন্টিনিউ করতে পারেন। ভাইয়া পিসি থেকে জয়েন করলে প্রবলেম হবে যে, না না, করতেছি, দেখি। আপনি চাইলে দুইটা ডিভাইস দিয়ে জয়েন করতে পারেন। আপনি ল্যাপটপ দিয়ে জয়েন করে ল্যাপটপের মাইক্রোফোনটা অফ রাখবেন আর মোবাইল দিয়ে আপনি কথা বলবেন। আপনি দুইটা ডিভাইস দিয়ে পিসিতে মাইক্রোফোন কানেক্ট করা নেই, তো এর জন্য এখানে আমি কথা বললে আপনি শুনতে পারবেন না, আমি শুধু আপনাকে শুনতে পারবো। না না, আপনার তো পিসি দিয়ে কথা বলার দরকার নাই। আপনি যেমন মোবাইলে এখন আমার সাথে কথা বলতেছেন, আপনি মোবাইলে জয়েন থাকবেন, আবার আপনি পিসি দিয়েও জয়েন করবেন, যাতে করে আমি যদি আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলি সেক্ষেত্রে আপনি পিসি দিয়ে স্ক্রিন শেয়ার করবেন এবং মোবাইলের মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি। জি যুবরাজ, বলেন। ওকে, তো আমাদের আজকের ক্লাসে যে ফার্স্ট টপিক সেটা রুলস অফ নেমিং এ ভ্যারিয়েবল। আমরা গত দুইটা ক্লাস পর্যন্ত অনেকগুলো ভ্যারিয়েবল ব্যবহার করেছি। তো এই ভ্যারিয়েবল তৈরি করার কিছু 3-4টা রুলস আছে, যে রুলস গুলোকে আমাদের ফলো করা উচিত। তো ফলো না করলে আমরা আমাদের কোডে ইরর খেতে পারি। তো এই 4টা রুলস এর মধ্যে প্রথম যে রুলসটা সেটা এ ভ্যারিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর দা আন্ডারস্কোর ক্যারেক্টার। মানে একটা ভ্যারিয়েবল নেম আপনি যখন লিখবেন তখন সেই ভ্যারিয়েবলটা অবশ্যই একটা লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। ভ্যারিয়েবল নেমিং এ 2 নাম্বার রুলসটা হলো এ ভ্যারিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। আপনি একটা ভ্যারিয়েবল নেম কখনোই নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, আমরা এক্সাম্পলই সবকিছু ক্লিয়ার হয়ে যাব।
3 নম্বর পয়েন্টটা হচ্ছে এ ভ্যারিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার্স অ্যান্ড আন্ডারস্কোর। মানে হলো একটা ভ্যারিয়েবল নেমের মধ্যে আপনার এই টাইপের ক্যারেক্টার, নাম্বার এবং আন্ডারস্কোর ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি ডলার সাইন ইউজ করতে পারবেন না ভ্যারিয়েবল নেমিং এর ক্ষেত্রে। তারপর হচ্ছে ভ্যারিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। যেমন আপনি এজ দিয়ে একটা ভ্যারিয়েবল তৈরি করলেন, আবার এই এজ দিয়ে মানে এটা বড় হাতে দিয়ে একটা ভ্যারিয়েবল তৈরি করলেন, দুইটা কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েবল হবে, সেম ভ্যারিয়েবল হবে না। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি আসলে, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হবে। যেমন এখানে কিছু লিগেল ভ্যারিয়েবল নেম দেয়া আছে, মানে এইভাবে ভ্যারিয়েবল নেম তৈরি করলে আপনার ভ্যারিয়েবল নেম তৈরি করাটা রাইট হবে, রং হবে না। যেমন দেখেন প্রথম ভ্যারিয়েবলটা মাই ভার, আমরা কি বলেছিলাম একটা ভ্যারিয়েবল নেম লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, রুল নাম্বার 1। তাহলে দেখেন এই ভ্যারিয়েবলটা এম দিয়ে শুরু হয়েছে, তার মানে লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, সমস্যা নেই। আবার আমরা আরেকটা জিনিস কি পড়েছিলাম, একটা ভ্যারিয়েবল নেম যদি মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবল হয়। মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবল মানে কি, যেমন আপনি একটা ভ্যারিয়েবল তৈরি করতেছেন মাই নেম, মাই নেম একটা ভ্যারিয়েবল, তাহলে মাই নেম যেহেতু মাল্টি ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড আর নেম একটা ওয়ার্ড, মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে দুইটা ওয়ার্ডের মাঝখানে আপনি চাইলে আন্ডারস্কোর দিতে পারেন, অথবা চাইলে আপনি কোনো গ্যাপ নাও ইউজ করতে পারেন, কিন্তু ফাঁকা রাখা যাবে না। তো এখানে যে এক্সাম্পলটা দিয়েছে যে আন্ডারস্কোর শুধুমাত্র যে প্রথমেই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে মাঝখানে ইউজ করতে পারবেন, এটাই। তারপর এই এই এক্সাম্পলটা 3 নাম্বার এক্সাম্পলটা দেখেন, যে একটা আন্ডারস্কোর দিয়ে একটা ভ্যারিয়েবল নেম শুরু হয়েছে, যেটা রুল নাম্বার 1 ছিল। তারপর এই ভ্যারিয়েবলটা যেটা আমি বলেছিলাম যে মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে আপনি চাইলে এই কনভেনশনটা ইউজ করতে পারেন। এই কনভেনশনটা অনেক ইম্পর্টেন্ট। এই কনভেনশনটা কি, মানে ব্যাপারটা এরকম যে ধরেন আপনার একটা ভ্যারিয়েবল নেম হচ্ছে মাই নেম, এখন আপনি চাইলে কি করতে পারেন যে ভাই আমি কোনো গ্যাপ রাখবো না আর সবগুলো আমি ছোট হাতে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা পড়তে একটু কষ্ট হবে, কারণ বোঝা যাচ্ছে না যে এখানে মাল্টি ওয়ার্ড কোনটা। হয়তো বা এই মাই এবং নেমের সাথে আমরা অনেক পরিচিত, এজন্য আমরা এক দেখাতে বলতে পারবো, বাট আমাদের কাছে যদি একটা অপরিচিত ওয়ার্ড আসে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন 4টা লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে এক্সপার্টরা যেটা করে যে আপনার প্রথম যে ওয়ার্ডটা থাকে সেটা সবকিছু ছোট হাতের দেয়, এবং পরের যে ওয়ার্ড সেই পরের ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে থাকে। এবং আমি সবাইকে সাজেস্ট করব এই কনভেনশনটা ইউজ করার জন্য মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে, কারণ আপনারা যখন আরেকটু বড় হবেন, বিভিন্ন ওয়েবসাইটে ডকুমেন্টেশন পড়বেন বা আর্টিকেল পড়বেন প্রোগ্রামিং এর বিভিন্ন টপিকের, বেশিরভাগ ওয়েবসাইটের এই কনভেনশনটা ইউজ করে। এই জন্য আমি সাজেস্ট করতেছি এই কনভেনশনটা ইউজ করার জন্য মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে। তারপর এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে যে প্রত্যেকটা লেটারই বড় হাতের, সমস্যা নাই। তারপর নাম্বার দিয়ে একটা ভ্যারিয়েবল তৈরি করেছে মাই ভার 2। এখন আমরা তো বলেছিলাম যে ভ্যারিয়েবল নেমে কি নাম্বার দিয়ে শুরু করা যাবে না, কিন্তু প্রথম মানে এক শুধুমাত্র নাম্বার শুধু প্রথমে থাকতে পারবে না, কিন্তু পরবর্তীতে যে কোনো জায়গায় আপনি নাম্বারটা ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের হলো লিগেল ভ্যারিয়েবল, মানে যে ভ্যারিয়েবল এইভাবে ভ্যারিয়েবল তৈরি করলে আপনার ভ্যারিয়েবল তৈরি করাটা কারেক্ট হবে, যে কোনো একটা, এখানে যে সবগুলো ভ্যারিয়েবলই কারেক্ট। এখন আমরা কিছু ইলিগেল ভ্যারিয়েবল দেবো যেগুলো হচ্ছে ভুল। যেমন দেখেন প্রথম ভ্যারিয়েবলটা টু মাই ভার, প্রথমে নাম্বার ইউজ করেছে, তার মানে আমাদের ভ্যারিয়েবল তৈরি করার যে রুলস আছে 2 নাম্বার রুলটা সেটা মেনটেন করে নাই, এই জন্য এই ভ্যারিয়েবলটা ইনকারেক্ট। তারপর সেকেন্ড মাই ভ্যারিয়েবল, দেখেন তো আমরা এখানে কোনো জায়গায় লিখেছি কিনা যে ড্যাশ ইউজ করা যাবে মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে বা ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে, কোনো জায়গায় কিন্তু লিখি নাই, তার মানে এই জিনিসটাও রং। তারপর মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেই স্পেস রেখেছে। নট অনলি মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবল, আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে কখনো স্পেস রাখতে পারবেন না, তার মানে এটাও একটা রং ভ্যারিয়েবল। আমরা কি বুঝতে পেরেছি আমাদের এই নেমিং রুলস অফ নেমিং ভ্যারিয়েবল? আর কোনো কনফিউশন আছে এই স্লাইডটা থেকে? আচ্ছা, যদি কোনো কনফিউশন না থাকে, আমরা সবাই কি ক্লাসে আছি? কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করব যারা আমরা আমার লেকচার শুনতে পাচ্ছি। স্বাধীন কি শুনতে পাচ্ছি না? স্বাধীন? জি জি ভাইয়া ভাইয়া, হ্যান্ড এখানে রাইজ একটু করো। নেট প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওকে, আচ্ছা, তো আমরা যে জিনিসগুলো দেখেছি, আসলে আপনি ওয়ান কম্পাইলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আপনি মাল্টিপল ডিভাইস থেকে কথা বলতেছেন, একটা ডিভাইসে মাইক্রোফোন অফ রাখেন, আপনার কম্পিউটারটা অফ রাখেন। ভাইয়া আমার কম্পিউটারটা তো অন হবেই না, কারণ হচ্ছে এখানে আচ্ছা, এখন কানেক্ট করা সমস্যা নেই হচ্ছে তো। না, এখন শুনতে পাচ্ছি, এখন ক্লিয়ার। ওকে, তো আপনি যখন লগ ইন করেছেন, মানে লগ ইন করা অবস্থায় আছেন, তখন আপনি এই জায়গাটাতে ক্লিক করলে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি আই গেস এখানে ক্লিক করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এবার আপনি একটু দেখেন খুব ভালো মতো যে ওয়ান কম্পাইলারে কিভাবে একটা সি প্রোগ্রামিং এর কোড করতে হয়। তো প্রথমে আমি onecompiler.com ওয়েবসাইটের হোম পেজটাতে আসলাম, আসার পরে আপনি লগ ইন করা আছে এখানে। তারপর আমি এই যে সি প্রোগ্রামিং এ, যেহেতু আমি সি প্রোগ্রামিংটা দিয়ে কোড করবো, এই জন্য এটার উপরে ক্লিক করলাম। দেন একটা আমাদের কোড চলে আসলো। এটা হচ্ছে বয়লার প্লেট বলে প্রোগ্রামিং ভাষায়, মানে হচ্ছে একদম বেসিক যে সেটআপটা সেটা করা লাগে আর কি, এটা অটোমেটিক করা থাকে। তো এখন আমরা একটু আগে যে জিনিসগুলো দেখেছি যে কেন একটা ভ্যারিয়েবলকে আমি রাইট আর রং বলতেছি, আসলে রং ভাবে লিখলে কি হয় সেটা একটু দেখবো। যেমন আমি এটা এখানে ভ্যারিয়েবল তৈরি করে লিখলাম হচ্ছে 2 1, 2 1 একটা ভ্যারিয়েবল দিলাম, যেটা হচ্ছে একটা ইনকারেক্ট একটা ভ্যারিয়েবল, কারণ আমি একটা নাম্বার দিয়ে শুরু করেছি। এখন আমি হচ্ছে এই জিনিসটাকে প্রিন্ট করা ট্রাই করি, দেখি কি হয়। পার্সেন্টেজ ডি কমা 2 1, জাস্ট আমি দেখার চেষ্টা করব যে একটা ইনকারেক্ট ভ্যারিয়েবল দিয়ে কোড লিখলে, কোডটা রান করলে কি টাইপের ইরর আসে, কারণ আমাদেরকে ইরর দেখেও শিখতে হবে যে আসলে কি টাইপের ইরর আসতে পারে। দেখেন এখানে বলছে যে ইনভ্যালিড সাফিক্স 1 অর ইন্টিজার কনস্ট্যান্ট সাফিক্স। তাহলে ইনভ্যালিড সাফিক্স মানে হলো আপনার এই যে ওয়ানটা আছে, এটা হচ্ছে ইনভ্যালিড সাফিক্স, তার মানে প্রিফিক্স দিয়ে মেবি 2 কে বোঝাচ্ছে যে সাফিক্সটা হচ্ছে ভুল। অন ইন্টিজার কনস্ট্যান্ট, একটা ইন্টিজার ভ্যারিয়েবলের কনস্ট্যান্টে সাফিক্সটা হচ্ছে ভুল আছে। কেন সাফিক্সটাকে ভুল বলতেছে? কারণ এর আগে একটা নাম্বার ইউজ করেছে, এবং দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে ডিরেক্ট দেখানো আছে যে তুমি এই জায়গাটাতে ভুল করেছো, এটাই। তো এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে ফিক্স করার জন্য আমি চাইলে টুটাকে কেটে দিতে পারি, এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন হলো আমাদের টুটাকে আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এর আগে কোন একটা লেটার অ্যাড করে দিই, সাপোজ টি অ্যাড করে দিই, তাহলে আমাদের এই প্রবলেমটা চলে যাবে। কারণ আমরা টু হচ্ছে ভ্যারিয়েবলের মাঝখানে ইউজ করতে পারবো লেটার গুলো, বাট প্রথমে ইউজ করতে পারবো না। তো এটাই হচ্ছে আপনার ভ্যারিয়েবল, যখন আপনি যদি লিখতে ভুল করেন তাহলে আপনার কোডে ইরর চলে আসবে, এবং কি টাইপের ইরর আসতে পারে সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করলাম। এতটুকু দেখলেই হবে, বাকিটা আমরা যখন কোড করব, কোড করতে করতে আমাদের মনে থাকবে। তো এখন আমরা আমাদের আজকের ক্লাসের নেক্সট টপিকে চলে যাব, যেটা হচ্ছে, আর একটা কথা বলে রাখি, এতক্ষণ যা কিছু আলোচনা করেছি নেমিং ভ্যারিয়েবলস রুলস, এগুলো যদি কারো মাথায় নাও ঢুকে কোনো সমস্যা নাই, এগুলো ভ্যারিয়েবল লিখতে লিখতে কোড করতে করতে অটোমেটিক মনে থাকবে যে কোনটা ইউজ করা যাবে আর কোনটা ইউজ করা যাবে না। ব্যাপারটা এরকম না যে আপনি হচ্ছে যে যদি না বুঝেন তাহলে অনেক কিছু হয়ে যাবে বা অনেক কিছু করা যাবে না। ঠিক আছে, তো আমরা আমাদের নেক্সট ক্লাস নেক্সট টপিকটা শুরু করি। আমি একটু ক্যামেরাটা অফ রাখতেছি আর কি। তো আমাদের ডাটা টাইপস, এখন আমাদের ডাটা টাইপস এর মধ্যে আমরা কয়েকটা ডেটা টাইপস অলরেডি দেখে ফেলছি, যেমন ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ, ইন্টিজার টাইপ এন্ড ফ্লোট টাইপ। এই তিনটা ডেটা টাইপ আমরা দেখে ফেলছি অলরেডি। এখন আমরা আমাদের আজকের ক্লাসে আর নতুন কিছু ডেটা টাইপ নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে ডাবল ডেটা টাইপ, এবং ডাবল ডেটা টাইপ, আর আরেকটা হচ্ছে যে ফ্লোট ডেটা টাইপ। 1 মিনিট। তো ফ্লোট ডেটা টাইপ আর হচ্ছে আমাদের লং ডেটা টাইপ। তো এখন আমরা হচ্ছে একটা চার্ট দেখি, যে চার্টের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়া আছে। ব্যাপারটা এরকম না যে ইনফরমেশন গুলোকে আমাদের মুখস্থ করতে হবে। এখানে যেমন আমরা ইন্টিজার ডেটা টাইপ দেখেছি, এই ইন্টিজার ডেটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয়, সেটা হচ্ছে 2 বাইটস, অ্যাটলিস্ট 2 বাইট জায়গা নিবেই, ইউজুয়ালি 4 বাইট জায়গা নেয়।
এটা রেঞ্জ কত, এই ডেটা রেঞ্জ। এগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট চোখে দেখা আপনি দেখে নেবেন। একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, সেটা হলো %d। আমি প্রত্যেকবার ক্লাসে ওই যে ইন্টিজার টাইপ প্রিন্ট করার ক্ষেত্রে বা ইনপুট নেওয়ার ক্ষেত্রে বলি না যে ফরম্যাট স্পেসিফায়ার, এই %dটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এন্ড দেন আমরা ক্যারেক্টার টাইপ শিখেছি, সেটা হলো মেমোরিতে 1 বাইট জায়গা নেয় এবং সেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। দেন আমরা ফ্লোট টাইপ শিখেছি, সেটা মেমোরিতে হচ্ছে 4 বাইট জায়গা নেয় এবং 6 ডেসিমাল প্লেসেস বলতে কি বোঝানো হয়েছে আমি একটু পরে, এটা অলরেডি আমরা জেনে গেছি যে দশমিকের পরে 6টা ঘর থাকে আমাদের ফ্লোট নাম্বারের ক্ষেত্রে। আর এখানে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। আজকের ক্লাসে আমরা নতুন যে দুইটা ডেটা টাইপ শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ডাবল ডেটা টাইপ আর একটা হচ্ছে লং লং ইন্টিজার ডেটা টাইপ। এখন এই ডাবল ডেটা টাইপ আর লং লং ইন্টিজার ডেটা টাইপটা আমাদের কেন প্রয়োজন হবে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমরা আমাদের নিডটা বুঝতে পারবো যে আসলে আমাদের নিডটা কোথায় এই দুইটা ডেটা টাইপের। তো আমরা এখানে একটা কোড নিব, এই কোডটাতে আমরা ইউজ করি। যেমন ধরেন এখানে একটা নাম্বার নিই ইন্টিজার টাইপের, ইন্টিজার নাম্বার। আমি একটা নাম্বার নিলাম, সাপোজ 1000 নিলাম, এন্ড আমি এই নাম্বারের ভ্যালুটাকে প্রিন্ট করে দিই %d, নাম্বার। এবার যদি আমি এই কোডটাকে রান করি, তাহলে আমি এখানে কিছু একটা ভুল করেছি, আমরা সেমিকোলন দিই নাই। তো আমি 1000 দেখতে পাচ্ছি। 1000 মানে কি? 1000 মানে হচ্ছে 10⁻3। আমরা আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে জানি 1000 মানে হচ্ছে 10⁻3। আবার যদি আমরা এখানে 10,000 দেই, তার মানে হচ্ছে 10⁻4। আমরা যদি এখানে আরেকটা 0 দিই, মানে হলো 10⁻5। এটা আমরা আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে জেনে আসছি। তো এখন একটা মিনিট, আমার পেনটা ওপেন হোক, হয়তো বুঝাতে একটু কষ্ট হয়ে যাবে। আমরা একটু পরে স্লাইডে ব্যাক করবো। সো এখন একটু কোডের এক্সাম্পল দেখতে হবে আমাদের। তো আমি কি বলতেছিলাম যে 10⁻100 বা 1000 যদি আমি বলি, তাহলে সেটাকে আমি বলতেছি 10⁻3। তারপর আমি যদি বলি একের পরে 4টা শূন্য আছে, তাহলে সেটাকে আমি বলতেছি 10⁻4। তারপর একের পরে যদি 5টা শূন্য থাকে, সেটাকে আমরা বলতেছি 10⁻5। একের পরে 6টা শূন্য থাকলে সেটাকে আমি বলবো 10⁻6। এভাবে আর কি। এখন আমি জাস্ট এখন এটা আমাদের কত আছে, আমাদের একের পরে হচ্ছে কয়টা শূন্য, 3টা, 2টা, 5টা, মানে 10⁻5 আছে। তো এবার আমি কোডটাকে যদি রান করি, তাহলে দেখি আমাদের ঠিক মতো প্রিন্ট হয় কিনা 10⁻5। আমি দেখতে পাচ্ছি আমার 10⁻5 ভালো মতোই প্রিন্ট হচ্ছে। এবার আমি 10⁻6 প্রিন্ট করা ট্রাই করি, দেখি আসে কিনা। 6 তো চলে আসছে। এবার আমি একটু 7, 8, 10⁻8 প্রিন্ট করা ট্রাই করি, সেটাও আমার চলে আসতেছে। দেন আমি 10⁻9 প্রিন্ট করা ট্রাই করি, সেটাও আমার চলে আসছে 10⁻9। তারপর আমি 10⁻10 যদি প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে দেখেন আমার অন্যরকম একটা ভ্যালু আসতেছে। এটা মঙ্গল গ্রহ থেকে আসে নাই, একটা গার্বেজ ভ্যালু। এটারও একটা মিনিং আছে, বাট এখন বোঝা দরকার নাই। তার মানে আমরা বুঝলাম যে ইন্টিজার টাইপ যে বক্সটা আছে বা যে বাক্সটা আছে, সেটার ধারণ ক্ষমতা হচ্ছে 10⁹ পর্যন্ত। এর বেশি যদি চলে যায়, তাহলে আমরা সেটার ইন্টিজারের বক্সের মধ্যে রাখতে পারবো। দ্যাট মিনস আমরা যেটা বুঝতে পারলাম যে ইন্টিজার ডেটা টাইপকে আমরা ইউজ করতে পারবো যদি আমাদের ভ্যালুর রেঞ্জটা 10⁹ পর্যন্ত থাকে। এখন সেটা কিন্তু শুধু পজিটিভ 10⁹ না, আপনি চাইলে -10⁹ পর্যন্ত রাখতে পারবেন। মানে হলো আমার ইন্টিজার ডেটা টাইপের যে রেঞ্জ, সেটা হলো -10⁹ থেকে শুরু হয়ে +10⁹ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, ইন্টিজারের রেঞ্জ। এবার আপনি বলতে পারেন, ভাই আমার তো আরো অনেক বড় নাম্বার আছে। সাপোজ ধরেন আমার 10⁹ আছে, এখন 10⁻10, 11 নাম্বার আছে। আমি এটাকে কিভাবে করে ইউজ করব? তাহলে আপনাকে ইউজ করতে হবে লং লং। লং লং আর এই লং লং ইন্টিজারের ডেটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএলডি। এলএলডি এ বোঝায় লং লং। এবার আমি যদি দেখেন কোডটা রান করে, এটা 10⁻ কত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এবার আমি যদি কোড রান করি, দেখেন খুব সুন্দর করে 10⁻11 প্রিন্ট হচ্ছে। দ্যাট মিনস তাহলে আমাদের লং লং ইউজ করার
নিডটা কোথায়? নিডটা হচ্ছে যদি আমি বুঝতে পারি আমার কোডের কোনো সলিউশন ইন্টিজার রেঞ্জ পার করে ফেলবে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু, সেই ক্ষেত্রে আমরা লং লং ভ্যারিয়েবলটা ইউজ করব। এটাই হচ্ছে আমাদের নিড। আমরা কি আমাদের নিডটা বুঝতে পারছি যে কখন আমরা লং লং ব্যবহার করব ডেটা টাইপ? যারা যারা বুঝতে পারছি হ্যান্ড রাইজ করবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই বুঝতে পারছি মোটামুটি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এই ইন্টিজার তারপর লং লং এগুলা নিয়ে? নাফিস, এনি কোশ্চেন? হ্যাঁ, এটা কি শুধু নাম্বারের ক্ষেত্রেই নাকি ক্যারেক্টারও? না না না, এটা শুধু নাম্বারের ক্ষেত্রে। এটা শুধু নাম্বারের ক্ষেত্রে। আপনার যদি 10⁻৯ এর চেয়ে আপনার ক্যারেক্টার, তো ওইটার কোনো লিমিট নেই। আমরা ক্যারেক্টারের বড় হলো স্ট্রিং শিখবো, তখন দেখতে পারবেন। এটা তো শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে। বুঝতে পারছেন জি। নাফিস? আচ্ছা, আমি আবারও বলতেছি, এই টপিকটার ক্ষেত্রেও যদি কারো মাথার উপর দিয়ে যায় কোনো সমস্যা নাই, যেতে দেন। মাথার উপর দিয়ে একটু যেতে দেন, তারপরে আমাদের সময় হলে আমরা টাচ করে ধরে ফেলবো জিনিসটাকে। আপাতত যদি মাথার উপর দিয়ে যায় তো যেতে দেন, সমস্যা নেই। প্রোগ্রামিং এর টপিক গুলো এরকমই, শেখার সময় অনেক কিছু মাথার উপর দিয়ে যায়, কিন্তু যখন অ্যাকচুয়ালি দরকার তখন আমরা ঠিকই মাথার ভিতরে ঢুকাই নিই। এটাই প্রোগ্রামিং এর আরেকটা মজা, যে নর্মাল স্টাডির ক্ষেত্রে কি হয় যে যখন আপনি যেটা শিখবেন সেটা আপনাকে বুঝতেই হবে। যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা জিনিস বুঝতেছেন, এখন বুঝতেছেন না, নো প্রবলেম, বাট ছেড়ে দেয়া যাবে না। আজকে বুঝতেছেন না, কালকে আবার ট্রাই করতে হবে, কালকে বুঝতেছেন না, পরশু আবার ট্রাই করতে হবে। দেখবেন এরকম ট্রাই করতে করতে একটা সময় আপনি বুঝে যাবেন। আমরা এইভাবে শিখেছি, আপনাকেও এইভাবে শিখতে হবে। যে প্রথম দিন বুঝবেন না, সেকেন্ড দিন বুঝবেন না, থার্ড দিনে গিয়ে আমি বলতেছি 100% আপনি বুঝবেন। প্রোগ্রামিং জিনিসটাই এরকম। ওকে, এখন আমরা লং লংটা বুঝে গেছি। এবার আমাদের যে সেকেন্ড জিনিসটা আছে সেটা হচ্ছে ফ্লোট টাইপের ক্ষেত্রে। তো আমরা এই কোডটা, আচ্ছা আশুরা আপনি একটু দেখেন কিভাবে একটা কোড সেভ করতে হয় ওয়ান কম্পাইলারে। তো এখানে তো আমরা কোডটা করেছি, আমি যদি সামহাও ধরেন আপনি যদি চান যে এই কোডটা কারোর সাথে শেয়ার করবেন, তাহলে কিভাবে করবেন? প্রথমে এই পেন্সিল আইকনে ক্লিক করে কোডের একটা সুন্দর নাম দিবেন। ধরেন আমি একটা নাম দিলাম লং লং ইন্টিজার লং লং ডেটা টাইপ ইন সি, নাম দিয়ে সেভ করলাম। তারপর এই যে ব্রাউজারে যে লিঙ্কটা তৈরি হলো, এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন যার কাছে ইচ্ছা। এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনি এটা করার পরে ভুলবশত হোম পেজে ক্লিক করে ফেলছেন। এখন আপনি কোডটা কোথায় খুঁজে পাবেন? এইখানে ক্লিক করে আপনি আপনার মাই অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর চ্যালেঞ্জ কোডে যাবেন এই কোর্সে। তাহলে এখানে আপনি আপনার সেভ করা সব কোড। আমি না দেখতে পারতেছি না, মানে হচ্ছে একটা জায়গায় স্টপ হয়ে আছে। নেট প্রবলেম, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা ওকে, আচ্ছা যারা যারা দেখেছি, তো এখন এই জায়গা, এই কোডটা যদি আমি আবার রিওপেন করতে চাই, তাহলে আমি এই জায়গাটাতে ক্লিক করব, তাহলে আমার কোডটা রিওপেন হয়ে যাবে। ওকে, আর এখন আমি হচ্ছে আচ্ছা এই এক্সটেনশনটা কিসের? ও আচ্ছা, এটা অ্যাড, সরি। ওকে, এখন আমি যদি নতুন একটা কোড বেজ ওপেন করতে চাই, যে আমার এখানে আমি আর কোনো হাতটা দিব না, তাহলে আমি নিউ বাটনে ক্লিক করবো, নতুন একটা কোড বেজ ওপেন হয়ে যাবে। তো এবার আমার গোলটা কি? এবার আমার গোলটা হচ্ছে আমরা আমাদের নেক্সট যে ডেটা টাইপটা আছে সেটা আমাদের হচ্ছে ডাবল ডেটা টাইপ। এটা একটু বোঝার ট্রাই করি আমরা। এটা সুন্দর স্লাইড বানানো আছে, আমরা স্লাইড থেকে বুঝি। দেখেন এখানে একটা অনেক কঠিন একটা ইংলিশের লাইন আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডাবল ডেটা টাইপ ইজ অলসো নোন অ্যাজ ডাবল। মানে ডাবল ডেটা টাইপকে ডাবলও বলা হয়, because it is capable of holding double the size of info and data as compared to the float. মানে আপনি যদি ফ্লোটে দশমিকের পর 6 ঘর নিতে পারেন, ডাবল ডেটা টাইপে আপনি নিতে পারবেন 12 ঘর, আরো বেশি নেওয়া যায়, 13-14 ঘর নেওয়া যায়। জাস্ট আমরা বুঝার সুবিধাতে বলতেছি। এখানে বলতেছে ডাবল দ্য সাইজ অফ ইনফো অ্যান্ড ডেটা অ্যাজ কম্পেয়ার টু দ্য ফ্লোট। ফ্লোটে দশমিকের পর যত ঘর আপনি নিতে পারবেন, ডাবল ডেটা টাইপে আপনি এর চেয়ে বেশি নিতে পারবেন। ঠিক যেরকম আমরা ইন্টিজার ডেটা টাইপ শিখেছি,
তারপর আমরা লং লং শিখলাম কেন? কারণ আমরা ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে যখন আমাদের ইন্টিজার ডেটা টাইপ আমাদের হবে না, আমাদের আরো বড় নাম্বার স্টোর করতে হবে, তখন আমরা লং লং ইউজ করব। ঠিক ফ্লোটের ক্ষেত্রে আমরা যখন দেখতেছি যে দশমিকের পর 6 ঘর দিয়ে আমার হচ্ছে না, আমার আরো বেশি ঘর লাগবে, তখন আমরা এই ডাবল বা লং ফ্লোট যেটাকে বলে সেটা ইউজ করব। তো এখানে একটা ছোট্ট নোট দেয়া আছে আপনাদের যে দ্য সাইজ অফ দ্য ফ্লোট ইজ 4 বাইট, যেটা আমরা চার্ট থেকে দেখছি। ফ্লোট ক্যান স্টোর ভ্যালুস, এতটুকু ভ্যালু স্টোর করতে পারে। এন্ড দেন হচ্ছে 7 ডেসিমাল পয়েন্টস। আমি সবসময় বলছি যে ফ্লোটে দশমিকের পর 6 ঘর দেখা যায়, কিন্তু আপনি বলতেছেন এখানে 7 ডেসিমাল পয়েন্ট, মানে কি? আসলে এই ওয়েবসাইট গুলোতে যেভাবে কাউন্ট করে, যেমন 2 পয়েন্ট ধরেন 1 2 3 4 5 and 6, তা আমি তো বলেছি দশমিকের পর 6 ঘর থাকে, তো ঠিকই তো আছে, কিন্তু এখানে 7 ডেসিমাল পয়েন্ট বোঝাচ্ছে এই দশমিকটা সহ, মানে এটা সহ কাউন্ট করছে। তো আপনাদের এইটা না বুঝলেও চলবে, আমি যেটা বলেছি দশমিকের পর 6 ঘর থাকতে পারে। তো এখন আর ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্টেজের, মানে এটা একটা নোট হিসেবে আপনি রেখে দিতে পারেন স্লাইডটা। এবার ফ্লোট ডেটা টাইপটা তো আমরা রিভিশন করে ফেললাম, এবার আমরা লং লং এর ব্যাপারগুলো একটু দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা লং লং ডেটা টাইপ। লং লং ডেটা টাইপের ক্ষেত্রে আমরা মেমোরিতে 8 বাইট জায়গা নেই, এবং ওরা এখানে একটা লাইন লিখছে যে ইট ইজ দ্য গ্রেটার ভার্সন অফ ফ্লোট হুইচ ক্যান স্টোর রিয়েল নাম্বারস উইথ প্রিসিশন আপ টু 15 ডেসিমাল প্লেসেস। 15 ডেসিমাল প্লেসেস। তো এখন আপনার এই 15 ডেসিমাল প্লেসেস, বা আপনি বলতে পারেন 14 ডেসিমাল প্লেসেস, কারণ ওই যে ওরা তো দশমিক সহ গুণে, আমি তো বলছি দশমিকের পরে, আপনি 14 ডেসিমাল ধরেন, সমস্যা হয়। তার মানে আমরা এভারেজ একটা কথা বলতে পারলাম যে আমরা ফ্লোট ডেটা টাইপে দশমিকের পর 6 ঘর নিতে পারি, আর ডাবল ডেটা টাইপে আমরা দশমিকের পর কত ঘর নিতে পারি? 14 ঘর নিতে পারি। বা আপনার যদি মনে হয় না এত বড় কিভাবে সম্ভব, আপনি বিশ্বাস করেন আপনি 12 ঘর অ্যাটলিস্ট নিতে পারবেন, 14 ঘরও নেওয়া যায়, শেষ। তো এখন আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা কি জানেন? এই ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কি, সেটা হচ্ছে পার্সেন্টেজ এল এর। কারণ ওই দশমিকের পর 13-14 ঘর নিয়ে আমাদেরকে কখনোই হ্যান্ডেল করতে হয় না, অনেক মেজর কেস না হইলে ওই দশমিকের পর 3 ঘর 4 ঘর নিয়েই হচ্ছে আমরা হ্যান্ডেল করি। জাস্ট ডাবল ডেটা টাইপের শেখার রিজনটা কি? তাহলে ভাই এত কষ্ট করে কেন ডাবল ডেটা টাইপ শেখাচ্ছেন? কারণ আছে, এরপরে যে টপিকটা শিখতে যাব সেখানেই এই ডাবল ডেটা টাইপ সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। এই জন্য কষ্ট করে একটু শেখালাম যে হোয়াট ইজ ডাবল ডেটা টাইপ। তো এখন আমি আপনাকে বলি, আবারও বলতেছি, এই ডাবল ডেটা টাইপ সম্পর্কে যদি কোনো কিছু না বুঝেন স্কিপ করেন, কোনো প্রবলেম নেই। মনে করেন এটা একটা আরেকটা ফ্লোট ডেটা টাইপ, জাস্ট আমরা যখন পার্সেন্টেজ এফ দিয়ে ইউজ করি তখন দশমিকের পর 6 ঘর ইউজ করতে পারবো, আর যদি দশমিকের পর 6 ঘরের বেশি আমার কখনো ইউজ করতে হয় বা প্রয়োজন হয় তখন আমি পার্সেন্টেজ এলএফ ইউজ করবো, শেষ। আর এটা হচ্ছে কি টাইপ? ডাবল টাইপ। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে ডিও ইউ বিএলই। আমরা নেক্সট টপিকে একটা এক্সাম্পল দেখে ফেলবো, তাহলেই হয়ে যাবে। চলেন নেক্সট টপিকে যাই। ওকে, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে, মনে আছে ছোটকালে আমরা অঙ্ক টঙ্ক করতাম যে বর্গমূল বের করতাম, বলতো 25 বর্গমূল কত? 5, 16 বর্গমূল কত? 4। এখন প্রোগ্রামিং এ যদি বর্গমূল করতে দেয় তাহলে আমরা কি করব? তো সেটা করার জন্য আমাদের খুব সহজ একটা জিনিস দিয়ে দিছে, আমি এটার নাম দিছি ব্লেন্ডার মেশিন। আমাদেরকে একটা ব্লেন্ডার মেশিন দিয়ে দিছে, আমরা জাস্ট ওই মেশিনটার মধ্যে আমাদের খাবারটা দিব, সেটা জুস হয়ে বের হয়ে যাবে। তো আমাদের খাবারটা কি? আমাদের খাবারটা হচ্ছে 25। আমরা সেটাকে একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে দিব, সেটা আমাকে একটা জুস দিবে, জুসটা হচ্ছে 5। তো এখন মেশিনটার নাম কি? মেশিনটার নাম হচ্ছে এসকিউআরটি। আর এই মেশিনটা সি প্রোগ্রামিং এ অনেকগুলো লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি গুলার মধ্যে ম্যাথ, আচ্ছা আমি ভুল বলছি, লাইব্রেরি না, হেডার ফাইল আছে। হেডার ফাইলটা কি? আপনার ধরেন ধরেন আপনার বাসায় বই রাখার একটা বুক সেলফ আছে, ধরেন এরকম একটা বুক সেলফ আছে। তো এই বুক সেলফের মধ্যে 3টা র্যাক আছে, এরকম 1টা 2টা 3টা র্যাক আছে। এখন আপনি যে আপনার তো অনেক ক্যাটাগরির বই আছে, ভাই আমার গল্পের বই আছে, তাহলে তুমি সেটাকে প্রথম রোতে রাখো। ভাই আমার হচ্ছে ফিকশনের বই আছে, তাহলে তুমি সেটাকে সেকেন্ড রোতে রাখো। এরকম ভাগ ভাগ করে যখন রাখা হয় আমাদেরকে খুঁজে বের করতে সুবিধা হয়। তো সি প্রোগ্রামিং এ তো অনেক ব্লেন্ডার মেশিন আছে বিভিন্ন কাজের জন্য। তো ওরা করছে কি, ম্যাথ রিলেটেড যে ব্লেন্ডার মেশিন গুলো আছে সেগুলোকে ম্যাথ নামে একটা হেডার ফাইলে রেখে দিছে। আর হেডার ফাইল কি? হেডার ফাইলে যে আমি একটু আগে বললাম বুক সেলফ,
ওই হেডার ফাইলটাকে বুক সেলফটাকে ওরা হেডার ফাইল বলে। মোট কথা আমরা কোডটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে ওরা হ্যাশ ইনক্লুড studio.h, আমরা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, আমাদের কোডের সাইজও কিন্তু বড় হচ্ছে। দেখেন আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র একটা হেডার ফাইল ইউজ করতাম, বাট আজকে থেকে আমাদেরকে নতুন আরেকটা হেডার ফাইল ইউজ করতে হবে, যেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড mat.h। এটা কেন ইউজ করব? ওই যে বলছিলাম, এটা হচ্ছে আমাদের সেই বুক সেল, যেই বুক সেলটার মধ্যে আমাদের sqrt ফাংশনটা থাকে। তো আমরা যদি sqrt ফাংশনটা আমাদের কোডে ইউজ করতে চাই, তাহলে এই হেডার ফাইলটা আমরা ইনক্লুড করতে হবে আমাদের। কিন্তু অনেক কম্পাইলারে দেখা যায় মাঝে মধ্যে এটা ইনক্লুড না করলে কোড রান করে যায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা যখন এরকম ম্যাথ রিলেটেড ফাংশন গুলা ইউজ করব, তখন আমরা সেই হেডার ফাইলটা ইউজ করব। এখন আপনি বলতে পারেন যে ভাই কোন ফাংশনের জন্য কোন হেডার ফাইল বুঝবো কিভাবে? তাহলে আমি আপনাকে বলি, মুখস্থ না করে জাস্ট গুগলে যাবেন এবং সার্চ করবেন যে হেডার ফাইল ফর sqrt ফাংশন ইন সি। গুগল মামা আপনাকে একদম প্রথমেই বলে দিবে ভাই হেডার ফাইল হচ্ছে mat.h। আরো ফাংশন আছে যেমন POW, পাওয়ার বের করার জন্য একটা ফাংশন। আবার সার্চ করেন, ও আপনাকে বলে দিয়েছে এই পাওয়ার ফাংশনের জন্য mat.h হেডার ফাইল। মানে মুখস্থ করার কোনো দরকার নেই, গুগলে সার্চ করবেন, প্রথমেও বলে দিবে। ওকে, হয়ে গেল। এবার আমরা এই কোডটা একটু বোঝার চেষ্টা করি, এই কোডে আসলে কাজটা কি করছে। পাওয়ারে চলে আসছি আমরা, sqrt শেষ করি, তারপর পাওয়ার। এখানে আমি ডাবল টাইপের দুইটা নাম্বার ডিক্লেয়ার করছি। এখন আপনি বলতে পারেন কি দরকার ছিল ডাবল টাইপের নাম্বার, একটু পরে বলতেছি। প্রথমে আমি একটা নাম্বার নিতেছি ইউজারের কাছ থেকে, এন্টারের নাম্বার, এবং আমি যেহেতু নাম্বার ভ্যারিয়েবলটা ডাবল টাইপে ডিক্লেয়ার করেছি, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতেছি %lf। আই থিঙ্ক আপনি এটা বুঝে গেছেন। এবার এখানে একটা কমেন্ট ইউজ করছি, আপনার চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন, যে কম্পিউটিং দ্য স্কোয়ার, মানে আমি বর্গমূল ক্যালকুলেট করতেছি, এই জায়গাটাতে একটা কমেন্ট ইউজ করছি। তো আমি যেই ক্যালকুলেট করে যেই ভ্যারিয়েবলটাতে রাখবো, সেই ভ্যারিয়েবলটা আমি আগেই ডিক্লেয়ার করে রাখছি স্কোয়ার। তারপর sqrt ফাংশন মানে আমাদের ব্লেন্ডার মেশিন, এটার ভিতরে আমি খাবার দিতেছি, খাবারটা কি নাম্বার। ধরেন এই নাম্বারের ভ্যালু হচ্ছে 25, তাহলে আমাদের এই ব্লেন্ডার মেশিনের মধ্যে 25 আসবে। তারপর এই 25 থেকে আমরা রেজাল্ট হিসেবে কি পাবো? 5 পাবো, কারণ 25 এর বর্গমূল হচ্ছে 5। দেন আমি এই জায়গাটাতে আমি কি করতেছি, স্কোয়ার রুট অফ %.2lf, কারণ আমি দশমিকের পর 2 ঘর দেখতে চাই, যেহেতু ডাবল টাইপ একটা দশমিক ডেটা টাইপ, এই জন্য আমি দশমিকের পর 2 ঘর দেখতে চাচ্ছি। এখন আপনার মাথায় একটা কোশ্চেন ঘুরতে পারে, 25 ও ইন্টিজার, রেজাল্ট 5 ও ইন্টিজার, কেন এখানে আপনি ঘটা করে ডাবল ইউজ করতেছেন? রিজন কি? রিজন হচ্ছে আমি আপনাকে চাইলে এটা ইন্টিজার দিয়ে করে দেখাতে পারতাম, বাট সেটা ইলিগেল হইত। আপনি যখন এই মেইন জিনিসটা জানতেন বড় হয়ে, তখন আপনার কাছে আমাকে মনে হইতো ভাই এটা এইভাবে দেখাইলো কেন, এটা ঠিক হয় না ভাইয়া, ভাইয়ার একদম জেনুইন ওয়েতে দেখানো উচিত ছিল। ব্যাপারটা হচ্ছে এই যে sqrt ফাংশন গুলো, এগুলো যে রেজাল্টটা আপনাকে দেয়, এগুলো থাকে একটা ব্লেন্ডার মেশিন কি দেয়? আউটপুট দেয়, আমরা আপনাকে জুস দেয়। যে আউটপুট গুলো দেয় সেগুলো হচ্ছে ডাবল টাইপের। তো যেহেতু সে ডাবল টাইপের আউটপুট আমাকে দিচ্ছে, এই জন্য আমি আউটপুট ডাবল টাইপের ভ্যারিয়েবল ইউজ করতেছি। জাস্ট এ মিনিট। আমরা কি সবাই আছি না ঘুমাই গেছি? কে কে আছি ক্লাসে? ঘুমায়েন না, আমাদের অনেক কিছু শিখতে হবে, কিন্তু ঘুমাইলে হবে না। ঘুমাইছেন তো জীবনে অনেক, আমি অনেক ঘুমাইছি, বাট এখন আর ঘুমানোর সুযোগ নেই। ঘুমায়েন না। ভাইয়া আমি তো একটা ক্লাস মিস করছিলাম, একটা ক্লাস মিস করে তো অনেক ঝামেলা হয়ে যেতেছে। যুবরাজ রাইট? জি। আমি আপনাদেরকে এই নোটিফিকেশন বলেন, অ্যালার্ম বলেন, আর মেসেজ বলেন, সবকিছুই দিয়েছি যে আমাদের কোড উইথে যতগুলো ব্যাচ আছে, সপ্তাহে মাত্র 2টা ক্লাসগুলো মিস করা যাবে না। একটা ক্লাস মিস করলে শেষ। যেমন এখানে যারা অ্যাক্টিভ আছেন, মানে আমরা অ্যাক্টিভ স্টুডেন্ট কাদেরকে বলি? রেগুলার ক্লাসে জয়েন করলে অ্যাক্টিভ বলি না।
রেগুলার যারা প্র্যাকটিস প্রবলেম সলভ করে তাদেরকে আমরা অ্যাক্টিভ স্টুডেন্ট বলি, যেমন মাহফুজ মিয়া, তারপর সাদিয়া জান্নাত তানিম, ওনারা হচ্ছে অ্যাক্টিভ। তো আপনি ওনাকে যদি জিজ্ঞেস করেন গ্রুপে যে আপু আপনি আজকের ক্লাসটা কেমন বুঝতেছেন, আমি যতটুকু জানি আমার স্টুডেন্টকে আমি চিনি তারা ভালো বুঝতেছে, কারণ তারা ক্লাস করেছে, প্র্যাকটিস প্রবলেমও সলভ করেছে। ইজ ইট রাইট সাদিয়া? জি স্যার। হ্যাঁ। তো মানে এই এক্সাম্পলটা কেন দিলাম, যে আপনি যখন একটা ক্লাসের টপিক বুঝবেন না বা প্র্যাকটিস করে না আসবেন, নেক্সট ক্লাসের টপিক আপনি বুঝবেন না। যেমন আপনি জাস্ট একটা এক্সাম্পল দেখেন, আমি জাস্ট টপিক গুলো লেকচার গুলো দিচ্ছি, আমি আপনাকে ডাবল টাইপটা কেন শিখিয়েছি, বিকজ নেক্সট টপিকে আমার ডাবল ডেটা টাইপ লাগবে। আমি যদি এই দুইটা টপিক আমি আপনাকে না শিখাতাম, আমি জীবনে ডাবল ডেটা টাইপে ঢুকতাম না, আমার ঠেকাও পড়েনি ঢুকা। প্রোগ্রামিং জিনিসটা খুব মজার, আবার খুব বিদ্রুপে, সব টপিকে সবসময় যাওয়া যায় না। আমার এই ডাবল ডেটা টাইপ এখন যদি প্রয়োজন না হতো, আমি জীবনেও ঢুকতাম না এই টপিকে, আমি আরো ইজি টপিকে ঢুকতাম। বাট আমার এসকিউআরটি এই ফাংশনটা দিয়ে আমি প্র্যাকটিস প্রবলেম সেট করেছি আপনাকে। সো আমাকে প্র্যাকটিস এসকিউআরটি ফাংশনটা আপনাকে শেখাতে হবে, না আপনি সলভ করতে পারবেন না। ঠিক একটা জিনিস, যে আপনি যখন একটা ক্লাস মিস করবেন, উইকেন্ডে সেই ক্লাসটা কমপ্লিট করবেন না, বাট নেক্সট ক্লাসে লাইভ ক্লাসে এসে জয়েন করবেন, আপনি দেখবেন অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এন্ড দ্যাটস ওয়াই আমরা উইকে মাত্র 2টা ক্লাস রেখেছি। আমরা কিন্তু চাইলে উইকে 3টা ক্লাসও রাখতে পারতাম, কিন্তু আমরা জানি এটা প্রেশার হয়ে যায় স্টুডেন্টদের জন্য যদি আমরা উইকে 3টা ক্লাস রাখি। যেমন 2 ঘন্টা করে উইকে 3 দিন, 6 ঘন্টা ক্লাস, আবার প্র্যাকটিস করবো, একটু প্রেশার হয়ে যাবে। এই জন্য আমাদের 2টা ক্লাস রেখেছি। সো রেগুলার ক্লাসে জয়েন করতে হবে যুবরাজ, ঠিক আছে? জি। ওকে, আচ্ছা। তো এসকিউআরটি ফাংশন আমরা যে পর্যন্ত আসছি, যে যেটা বলতেছিলাম যে এসকিউআরটি ফাংশন হচ্ছে আউটপুট দেয় কি, ডাবল টাইপের আউটপুট দেয়। এন্ড দ্যাটস ওয়াই আমরা ডাবল টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আপনি যদি চান যে না ভাই আমি ডাবল টাইপ নিব না, আমার ডাবল দরকার নেই, আমার ইন্টিজার দরকার আছে, আপনি এখানে ইন্টিজার দিয়েও এই কাজটা করতে পারবেন। বাট অ্যাজ দ্য ফ্রেশার, আপনারা যেহেতু মাত্র শিখতেছেন, আমার অরিজিনাল নিয়মটা শেখানো উচিত। তারপরে আমরা শর্টকাট ইউজ করলাম, যেটা মন চায় সেটা ইউজ করলাম, কিন্তু শেখার সময় শর্টকাট ইউজ করা যাবে না। এখন আমি আপনাকে বলি যে ভাই আপনি এখানে চাইলে ইন্টিজার ডেটা টাইপটা ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা অনলি 5 আসবে। আর এই কোডটাকে যদি আমি হচ্ছে এখন একটু রান করি, তাহলে আমি কি আউটপুটটা আসে সেটা একটু দেখি। আচ্ছা, গুগল সাইটে কি সমস্যা, অ্যানিমেশন মাঝে মধ্যে কাজ করে না, কি আউটপুট অ্যাড করা হয়নি? আউটপুটই অ্যাড করা হয়নি। ওকে, তাহলে কোড করতে হবে, চলেন কি করা। দেখেন, আমি ডাবল টাইপের হচ্ছে একটা ভ্যারিয়েবল নিচ্ছি নাম্বার, তারপরে রেজাল্ট একটা ভ্যারিয়েবল নিচ্ছি, তারপর আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। স্ক্যানএফ ডাবল টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি %lf মনে হয়। আচ্ছা, ভুল হলে আমরা ঠিক করব, ভুল হলে দেখার দরকার নেই। নাম্বার। ওকে, এখন আমি কি করব, রেজাল্ট ভ্যারিয়েবলটার মধ্যে আমরা যেহেতু আমরা এসকিউআরটিটা নিয়ে কাজ করব, সেহেতু আমরা ওই math.h নাকি ম্যাথ জানি, সেটা একটু ইউজ করি। আমি ভুলে গেছি, সো লেটস আস্ক গুগল যে এসকিউআরটি, আচ্ছা এসকিউআরটি ফাংশন না, এসকিউআরটি ফাংশন হেডার ফাইল ইন সি। অনেক মানুষ সার্চ করে math.h, অনেক জায়গায় আবার শুধু ম্যাথও আছে অনেক হেডার ফাইলে, যাই হোক। ওকে, এখন আমি এসকিউআরটি ফাংশনটা ইউজ করব। এই ফাংশনের ভিতরে কি দিতে হবে, জুস দিতে হবে, কারণ এসকিউআরটি একটা ব্লেন্ডার মেশিন, এটার মধ্যে আমাকে জুস দিতে হবে। জুসটা হচ্ছে নাম্বার। তাহলে এই ব্লেন্ডার মেশিন আমাকে একটা রেজাল্ট দিবে, মানে হচ্ছে জুস দিবে, যেটা আমার রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে পাওয়া যাবে। এন্ড সেটাকে আমি এখন প্রিন্ট করতে যাচ্ছি, %lf, এন্ড আমি এখানে কমা ইউজ করে res। এবার আমি ইনপুটে জাস্ট এখানে 25 দিব, দেখা যাক আমার অ্যান্সারটা কি আসে। আমি অ্যান্সারটা 5 পয়েন্ট অনেকগুলো জিরো পাচ্ছি। দশমিকের পর কয়টা ঘর আছে, 3টা ঘর। আপাতত সে ফ্লোটের মতো আচরণ করতেছে, নো প্রবলেম, সে যা খুশি আচরণ করুক, আমরা দশমিকের পর মাত্র 2 ঘর দেখতে চাই, এই জন্য আমি 0.2 ইউজ করলাম। তাহলে দেখেন 5.00। এবার আপনি যদি বলেন কেন ভাই এখানে ইন্টিজার ইউজ করলে কি বাংলাদেশ ভারত যুদ্ধ লেগে যেত, না কিছুই হতো না। তো %d, আর এখানে হচ্ছে %d। ইন্ডিয়ান কেউ আছেন ভাই, পরে গিয়ে কমপ্লেন করলে সমস্যা। মনোজ ভাই আছেন? আমি কিন্তু ফান করছি ভাই, ধরুন টেক ইট সিরিয়াস। ওকে,
আচ্ছা, আমি নাম্বার ইন্ডিয়ার আর স্যার, হচ্ছে আপনার আমি ইন্ডিয়ার স্যার, আপনার বাংলাদেশের একদম কিনারাই। আচ্ছা আচ্ছা, না পরে আবার সিরিয়াস নিয়ে গেলে সমস্যা। না স্যার, না নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তো এখন অন্য কিছু ইউজ করতে পারি। 25 হচ্ছে 16। এবার যদি আমি কোডটা রান করি তাহলে হচ্ছে আমি এখানে 4 পাচ্ছি। তো এবার বলেন এই জিনিসটা আমরা কে বুঝি নিয়ে, কেউ আছেন? না, প্রথম 4টা ক্লাস ফ্রি, তো তো অনেকেই জয়েন করে ইন্ডিয়া থেকে, মাঝে মাঝে নেপাল থেকে জয়েন করে। তো এই জন্য হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান কেউ আছেন কিনা, আবার সিরিয়াস নিয়ে এলে সমস্যা। ওকে, তো এখন হচ্ছে আমরা কোডটাকে সেভ করি যে SQRT ফাংশন ইন সি। আমি কোডটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো এখন এসকিউআরটি ফাংশনটা যেহেতু আমি আপনাকে বুঝাতে পেরেছি অ্যাটলিস্ট 50% হলেও, বাকি 50% আপনার উচিত বুঝে নেওয়া। এবার আমরা নতুন একটা ফাংশনের সাথে পরিচিত হব, যেটা ম্যাথমেটিক্যাল আরেকটা কনসেপ্ট। আমরা মাঝে মধ্যে বলি না ভাই, বলো তো 2 টু দি পাওয়ার 3 কত, বলো তো 3 টু দি পাওয়ার 2 কত, বলো তো 4 টু দি পাওয়ার 4 কত। আচ্ছা, ওটা বড় হয়ে যায় 4 টু দি পাওয়ার 2। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 এর সাথে তিনটা 2 গুণ। 3 স্কোয়ার মানে কি? 3 ইন্টু 3। 4 স্কোয়ার মানে কি? 4 ইন্টু 4। এখন এই জিনিসগুলো যদি আমি কোডিং এ করতে যাই তাহলে আমার লুপ লাগবে, বাট এখন তো আমি লুপ পারি না ভাই। তাহলে কি ইউজ করতে হবে? আমার POW বা পাওয়ার ফাংশন ইউজ করতে হবে। যেমন 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 9। তার মানে প্রোগ্রামিং শিখতে গেলে কিন্তু টুকটাক ম্যাথ লাগে, আবার রকেট সায়েন্সও লাগে না যে ভাই আমি নাসাতে যাব ওই পরিমাণ কি ম্যাথ লাগবে নাসাতে জব পাওয়ার জন্য। না, ওই পরিমাণ ম্যাথ আপাতত লাগবে না প্রোগ্রামিং শেখার জন্য। অনেকে মনে করে যে, আমার মনে হয় প্রোগ্রামিং শিখতে হলে নাসায় জব করলে যে পরিমাণ ম্যাথ নলেজ লাগবে সেই পরিমাণ গ্যাদার করে তারপর প্রোগ্রামিং এ আসতে হবে। না, এটা এত কিছু লাগবে না। এই যে এই টাইপের টুকটাক জিনিস আপনার মনে রাখলেই হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেটা যে ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা লাগবে সেটা যত সিম্পলই হোক আমরা আপনাকে আবার বুঝাবো, তারপরে আপনাকে প্রবলেম গুলো দিব। সো ওরকম কিছু মনে করার কারণ নাই যে আমি আপনাকে বলবো যে ভাই বাসা থেকে শিখে এসেন তারপরে করে, ওরকম কোনো সুযোগ নাই। আমরা আপনাকে শেখাবো, দেন হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দিব। এখন আমরা হচ্ছে পাওয়ার ফাংশনে একটা কোড দেখি। গুগল সাইট খুব সমস্যা করতেছে, পাওয়ার পয়েন্ট ইউজ করতে হবে মেবি। এখন দেখেন, আমরা আবার হচ্ছে সেই ম্যাথ.h ইউজ করবো। আবার এখানে দেখেন একটা গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে, সেটা হচ্ছে stdio.h উপরে ইউজ লিখছে, আবার এটা আবার নিচে লিখছে। এর আগে কোডে কি দেখছি, ম্যাথ.h উপরে ছিল। সো এটার কোনো সমস্যা নাই, যে কোনো একটা জায়গায় ইউজ করলেই হবে। তো এখন আমরা হচ্ছে একটু জিনিস ইউজ করি, সেটা হচ্ছে একটা মিনিট। ওকে, আমরা যেখানে ছিলাম POW ফাংশন। এখন দেখেন, পাওয়ার ফাংশনের ক্ষেত্রেও সেম আমি ডাবল ডেটা টাইপ ইউজ করেছি। বেজ একটা ভ্যারিয়েবল নিয়েছি, পাওয়ার একটা ভ্যারিয়েবল নিয়েছি, রেজাল্ট একটা ভ্যারিয়েবল নিয়েছি। তো এটার সিনট্যাক্সটা নিয়ে আমি একটু আলোচনা করি, আগে হচ্ছে স্লাইডে না যাই। POW এর সিনট্যাক্সটা হচ্ছে, আমরা যেমন এসকিউআরটি ফাংশনের মধ্যে দেখেছি, ও হচ্ছে টোটাল একটা প্যারামিটার নেয়। এখন প্যারামিটার কি? প্যারামিটার মানে হচ্ছে যে বক্সের মধ্যে আমি যা কিছু লিখি সেগুলোকে প্যারামিটার বলে। তো এসকিউআরটি ফাংশনের একটা প্যারামিটার হলেই হয়ে যায়, যে আমি ভাই কাকে বর্গমূল করব তাকে দাও, তাহলেই হয়ে যায়। কিন্তু পাওয়ার ফাংশনে প্যারামিটার লাগে দুইটা। কি কি? একটা হচ্ছে বেস, আমি বি ইউজ করলাম, একটা হচ্ছে পাওয়ার। যেমন 2 টু দি পাওয়ার 3, এখানে বেস হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 3। তার মানে আমার পাওয়ার ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার লাগে, একটা হচ্ছে বেস, একটা হলো পাওয়ার। এখন আমরা আবার আমাদের কোডে ফেরত যাই, তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে আমরা তিনটা ভ্যারিয়েবল নিয়েছি, বেস, পাওয়ার আর রেজাল্ট স্টোর করার জন্য রেজাল্ট। আমি প্রথমে বেস ইনপুট নিয়ে নিচ্ছি, তারপরে আমি পাওয়ার ইনপুট নিয়ে নিচ্ছি। তারপর জাস্ট পাওয়ার ফাংশনের মধ্যে বেস আর পাওয়ারটাকে পাঠিয়ে দিব, সে আমাকে আউটপুটটা দিয়ে দিবে। যেমন আমরা একটা এক্সাম্পল এখানে নিতে পারি, সেটা হলো আমি যদি বেস ইউজ করি 2.5 আর পাওয়ার ইউজ করি 3.4, তার মানে 2.5 আর হচ্ছে আমার 3.4।
এই ক্যালকুলেশন হাতে করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে যে রেজাল্টটা আসতেছে সেটা হচ্ছে 22.54। তার মানে দশমিকের জন্য যদি আমাদের কখনো পাওয়ার ইউজ করতে হয় তাহলে কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে যায় নর্মালি ক্যালকুলেট করতে। এই জন্য আমরা এই পাওয়ার ফাংশন গুলো ইউজ করবো। আমি যদি সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2। কিন্তু যদি এই টাইপের কাহিনী হয় যেমন 2.5 টু দি পাওয়ার 3.4, তাহলে কিন্তু একটু কষ্টই হয়ে যায় রেজাল্ট বের করতে। তো এই জন্য আমরা হচ্ছে এই পিওডাব্লিউ বা পাওয়ার ফাংশনটা ইউজ করব পাওয়ারের ক্ষেত্রে। আমরা কি বুঝতে পারছি যারা ক্লাসে আছি? জি যুবরাজ বলেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে যে ধরুন একটা নাম্বার আমি আপনাকে যদি বলি যে ভাই 258 একটা নাম্বার, এই 258 নাম্বারের লাস্ট ডিজিট কত? আপনি তো এক লাফ দিয়ে বলবেন ভাই 8। 259 এর লাস্ট ডিজিট কত? ভাই 9। এটা কোনো ব্যাপার হলো? এখন এটা যদি আমি আপনাকে কোড করে বলতে বলি যে ভাই 258 আমি আপনাকে ইনপুট দিব, আপনাকে 8 প্রিন্ট করতে হবে, মানে লাস্ট ডিজিটটা প্রিন্ট করতে হবে, এটা কিভাবে সম্ভব? একদম সিম্পল হচ্ছে সলিউশন কোড। দেখেন আমরা হচ্ছে আচ্ছা আউটপুট আগে চলে আসছে, আগে তো ইনপুট বুঝতে হবে। আমি এখানে একটা নাম্বার ভ্যারিয়েবল নিলাম আর রেজাল্টটা স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল নিলাম। নাম্বারটা কি? যার লাস্ট ডিজিট আমি বের করতে চাই, মানে হলো 258 হচ্ছে নাম্বার, ইনপুট নিয়ে নিলাম। লাস্ট ডিজিটটা বের করতে হয় কিভাবে? যে কোনো একটা নাম্বারকে আমি যদি 10 দ্বারা মডিউলাস করি তাহলে সেই নাম্বারটা লাস্ট ডিজিট বের হয়ে যায়। যেমন এখানে আমি নাম্বার মডিউলাস বাই 10 দিয়েছি, তার মানে এই যদি আমি ইনপুট হিসেবে এখানে 258 দেই তাহলে 258 এর লাস্ট ডিজিট হচ্ছে 8। তার মানে এই লাস্ট ডিজিট ভ্যারিয়েবলের মধ্যে 8 স্টোর হবে। তাহলে আমার আউটপুটটা কেমন হবে? যে দ্য লাস্ট ডিজিট অফ পার্সেন্টেজ ডি, প্রথম পার্সেন্টেজ যেটা হচ্ছে নাম্বারের জন্য, তাহলে দ্য লাস্ট ডিজিট অফ 258 ইজ 8। এবার আমরা একটা এক্সাম্পল দেখি আউটপুটের সাথে। যেমন এখানে আমরা ইউজ করেছি এই কোডের ইনপুট হিসেবে 1 2 3 4। তাহলে 1 2 3 4 এর লাস্ট ডিজিট কত? 4। এই কোডটাকে আমরা বুঝতে পারছি? অনেক কঠিন একটা কোড, বুঝা গেছে? এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? আমার একটা প্রশ্ন ছিল শিওর। ভাই, আপনার এখানে যে স্কোয়ারটা যে করলেন না, হ্যাঁ স্কোয়ার হ্যাঁ যে এর আগে পাওয়ারের আগে, তো এইখানে তো আপনি বললেন যে ডাবল টাইপের নিব, বাট আমি যখন দেখবো যে আমাকে 25 বা 64 81 নিতে হবে, তো ওই সাপেক্ষে কি আমি ইন্টিজার নিতে পারবো? আপনার কোশ্চেনটা আরেকবার করেন, বুঝি নাই। যখন ইনপুট আমাকে 25 বা 81 64, মানে এগুলোর তো বর্গমূল করলে 8 বা 5 এগুলো আসবে। তো আমরা তো জানি ইনপুটটা আমার এই ডাবল টাইপের না নিলে হচ্ছে, তো ওইখানে কি আমি ইন্টিজার নিতে পারবো ইনপুট? হ্যাঁ নিতে পারবেন, আমি তো দেখালাম এক্সাম্পল দিয়ে যে ইন্টিজার টাইপ দিলে সেটা অ্যাকুরেটলি কাজ করতেছে। ওকে ভাই, মানে ইন্টিজার ইউজ করলে জাস্ট হচ্ছে যদি অনেক সময় আসে না যে বর্গমূলের রেজাল্ট হচ্ছে দশমিকে আসে, তো সেই ক্ষেত্রে ইন্টিজার ডেটা টাইপটা ইউজ করলে আপনি দশমিক পাবেন না। যেমন আপনি ধরেন 33 কে বর্গমূল করতে গেছেন, তো √33 করলে কি দশমিক ভ্যালু আসে না? তো এখন আপনি যদি ইন্টিজার ডেটা টাইপটা ইউজ করেন সেক্ষেত্রে দশমিক গুলাকে আর খুঁজে পাবেন না, কারণ ইন্টিজার ডেটা টাইপে কি দশমিক নাম্বার স্টোর হয় না, তাই না? না ভাই ঠিক আছে, বাট আমি বলছি যখন আমি 25 ইনপুট জানলাম বা 81 জানলাম, তখন তো ওইটা আর দশমিক আসতেছে না, ওই সাথে আমি ইন্টিজার নিতে, এর জন্য বলছি। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন এই প্রবলেমটা? জি ভাই, একটা প্রবলেম ছিল। বলেন। ভাইয়া বলছিলাম ওখানে লাস্ট ডিজিট ইকুয়াল নাম্বার পার্সেন্টেজ 10 আছে, তো আমি হুম, কি সব ক্ষেত্রেই 10 ব্যবহার করব? হ্যাঁ যে কোনো একটা নাম্বার থেকে লাস্ট ডিজিট বের করার জন্য আপনাকে 10 ইউজ করতে হবে, পার্সেন্টেজ 10। জি ভাইয়া বুঝেছি। ওকে ঠিক আছে, এবার দেখেন আরেকটা কোড। বলেন। স্যার আমি একটা কথা বলছিলাম আমার এখানে ওয়েদারটা না খুব খারাপ, তো আমি ক্লাস থেকে বেরোতে বাধ্য হচ্ছি স্যার, কিছু মনে করিয়েন না, মানে খুব ওয়েদারটা খারাপ হচ্ছে। ইটস ওকে, নো প্রবলেম। স্যার বলছিলাম এই ক্লাসটা পাওয়া যাবে তো হ্যাঁ ইউটিউবে? হ্যাঁ ওয়েবসাইটে পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন
আমরা এতক্ষণ কোন একটা নাম্বারের লাস্টের ডিজিটটা কিভাবে বের করতে হয় সেটা তো পারলাম, লাস্টের একটা ডিজিট। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই কোন একটা নাম্বারের লাস্টের দুইটা ডিজিট একটু বের করে দেখান, মানে হচ্ছে 258, 258 এর, আচ্ছা এখানে সরি লাস্ট ডিজিট না, এখানে হবে লাস্ট 2 ডিজিটস হবে। যে লাস্ট 2 ডিজিটস অফ 258 ইজ 58। আমি যদি 259 এর লাস্টের দুইটা ডিজিট বের করতে বলি তাহলে হচ্ছে 59 আসে। কোড কিন্তু একদম সেম, জাস্ট ডিফারেন্সটা কোথায় জানেন? আমরা 10 ইউজ করতাম লাস্টের একটা ডিজিট বের করার জন্য, আর আমরা যদি 10 এর জায়গায় 100 ইউজ করি তাহলে আমরা লাস্টের দুইটা ডিজিট বের করতে পারবো। যেমন এখন এই কোডটাকে আমি যদি রান করি তাহলে আমি 258 এর জায়গায় 58 পাবো। জাস্ট কোডের এই জায়গাটাতে যদি আমি চেঞ্জ করি যে 10 এর জায়গায় 100 দিয়ে দিলেই লাস্টের দুইটা ডিজিট আমি পাবো। যেমন আমরা এই প্রিন্টএফটাকে একটু স্কিপ করি কারণ এটা আগের কোডের প্রিন্টএফ রয়ে গেছে। আমরা যদি এই কোডটার একটা ইনপুট দেই যে 1 2 3 4, তাহলে এখানে রেজাল্টটা আসবে দ্য লাস্ট 2 ডিজিট অফ 1 2 3 4 আর 34। তাহলে এখন আমাকে কেউ বলতে পারবেন আমি যদি এই ধরেন আমাদের একটা নাম্বার থাকলো যে 1 2 3 4 5, এখান থেকে লাস্টের 4টা ডিজিট আমি যদি বের করতে বলি তাহলে কত ধারা মডিউলাস করবেন? 1000। 1000। 1000। Exactly. তো এটাই ছিল। আর আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে স্ট্রাকচার অফ এ প্রোগ্রাম। আপাতত এটা না দেখলেও হবে, আমরা নেক্সট ক্লাসে দেখতে পারি, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আজকের ক্লাসের কন্টেন্ট খুবই কম। এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? ভাইয়া আমি তো এই লং লং ইন্টিজার ইউজ করতে গিয়ে বারবার এরর খাইতেছি। এরর খাচ্ছেন? কোডটা আমাকে একটু পাঠান দেখি কোথায় এরর খাচ্ছেন। ভাই আমার তো এখন হোয়াটসঅ্যাপে অ্যাড করা নাই। আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার করবো কিভাবে একটু? স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন, আপনি এই যে এখানে একটা বাটন দেখতে পাবেন মনিটরের মতো, এই বাটনটাতে ক্লিক করেন। কোন বুঝেছেন? বাটনটা ভাইয়া? দেখেন এখানে হচ্ছে ইমোজির আইকনের পাশে একটা আইকন আছে, ওই আইকনটাতে ক্লিক করেন। ডান পাশে না বাম পাশে? ডান পাশে মনিটর আইকনের মতো, হ্যাঁ মানে হ্যাঁ ট্যাবের আইকনে বা তীর চিহ্ন এরকম একটা আছে, জি। ক্লিক করেন। তারপর হচ্ছে একটা উইন্ডো। পপআপ উইন্ডো আসবে, হ্যাঁ এন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আছে দেখেন, ওকে ওকে এন্টায়ার ক্লিক দেখা করে যাচ্ছে ভাই। yes দেখা যাচ্ছে, ডোন্ট শো দিস এগেইন ক্লিক করেন। এই যে ভাই। ওকে আচ্ছা, আপনি আগের প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করেছেন? না। দ্যাটস ওয়াই দিস ইজ, এই এরর গুলো আপনি করতেছেন যেটা কোনোদিনই এক্সপেক্টেড না যদি আগের ক্লাসগুলো করে আসতেন। যেমন আপনি লং লং ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছেন মেইন ফাংশন বডির বাইরে, এটা হবে আচ্ছা কার্লি ব্রেসের ভিতরে ডিক্লেয়ারটা করতে হবে। আপনি পুরো লাইনটা একটু কেটে নেন, লং লং নাম্বার ইকুয়াল টু এই লাইনটা পুরোটা কাটেন। আচ্ছা, এখন কার্লি ব্রেস দেন, সেকেন্ড ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ এন্টার প্রেস করেন, ভিতরে যান, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যান, জি কেটে দিছেন, ভিতরে যান, দুইটা ব্র্যাকেটের ভিতরে কার্সরটা রাখেন, এন্টারে প্রেস করেন, এন্টারে প্রেস করেন, এটা তো চলে যেতেছে। দুইবার এন্টারে প্রেস করেন আপনি, দুইবার। হ্যাঁ এখন আপনি মেইন ফাংশনের ভিতরে আছেন, মানে এই কার্লি ব্রেস দিয়ে বোঝায় হচ্ছে আপনি মেইন ফাংশনের বডির ভিতরে আছেন। নিচের লাইনে আসেন, এই লাইন থেকে কোড লেখা দরকার নেই, নিচের লাইনে আসেন। হ্যাঁ এবার আপনি এখানে কোডটা লেখেন, করে আর এরর আসবে না। লং লং। দেখেন লং লং করে ভ্যারিয়েবলের নেম নাম্বার ইকুয়াল টু
ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। এখন এখানে কি দিব? লং লং এর ফরম্যাট স্পেসিফায়ার দিবেন এলএলডি পার্সেন্টেজ এলএলডি, তারপর ডাবল কোটেশন থেকে বের হন, বের হয়ে একটা কমা দেন, কমা দিয়ে ভ্যারিয়েবলের নাম লেখেন। ভ্যারিয়েবলের নামটা কি জানি ছিল? আপনি ভ্যারিয়েবলের নাম কি দিয়েছেন এখানে? লং লং নাম্বার। লং লং হচ্ছে ডেটা টাইপ আর ভ্যারিয়েবল নেম হচ্ছে নাম্বার। ওকে, সেমিকোলন দেন, এখানে না ব্র্যাকেটের বাইরে? ব্র্যাকেটের বাইরে সেমিকোলন দিতে হবে, দেন রান করেন। ওকে, আচ্ছা বুঝতে পারছেন এবার? ইয়েস। এবার Thank you. আপনাকে যেটা করতে হবে ভাই, আপনাকে ক্লাস 1 এবং ক্লাস 2 দুইটা আবার করে জি জি, প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ আমার করতে হবে। আসলে সমস্যাটা হইতেছে কারণ প্রথম দুইটা ক্লাস ঠিক মতো প্র্যাকটিস করা হয়নি, তো এই জন্য। প্রথম দুইটা ক্লাস এবং সাপোর্ট সেশনে জয়েন করতে হবে, প্রতিদিন 10:30 থেকে 11:30 যে সাপোর্ট সেশন হয় সেখানে জয়েন করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? ওকে, যদি কোনো ক্যান কোশ্চেন, স্টপ শেয়ারিং? হ্যাঁ শিওর। আজকের ক্লাস থেকে আমাদের যে প্র্যাকটিস প্রবলেমটা সেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 2। আমরা একটু প্র্যাকটিস প্রবলেম 2টা কোন জায়গা থেকে পাবো সেটা একটু দেখে নিই। সেম আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাব এবং আজকের ক্লাস 3 নিচে প্র্যাকটিস প্রবলেম 2 এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আমাদের প্র্যাকটিস প্রবলেম 2টা ওপেন হবে এবং প্র্যাকটিস প্রবলেম 2 তে মোট কোশ্চেন আছে 9টা। এই 9টা কোশ্চেন আপনাদেরকে সলভ করতে হবে। ওকে, এবার আমাকে বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। ভাইয়া আজকের ক্লাস রেকর্ডিংটা কি 1 ঘন্টার মধ্যে আপলোড করা হবে না? 1 ঘন্টার মধ্যে পসিবল না, কারণ গুগল মিট 1-1.5 ঘন্টার ক্লাস রেকর্ড দিতে দিতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। আমি যত ক্লাস রেকর্ডটা আমাদেরকে প্রোভাইড করার সাথে সাথেই হচ্ছে আমি আপলোড করে দিব। ঠিক আছে ভাইয়া। 1-1.5 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।